হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, তাই না? এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 3টা পর্ব শেষ করে ফেলেছি এবং এটা আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা এই পার্ট 5 থেকে শুরু করব রাসায়নিক বিক্রিয়া। এই পুরো বইয়ের মধ্যে সৃজনশীলের জন্য, পুরো চ্যাপ্টারের মধ্যে সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া। এই পার্ট 5, পার্ট 6, 7 আর 8, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলে, মানে এইখান ছাড়া প্রশ্ন করতেই চায় না টিচার, এইরকম একটা অবস্থা আমি দেখলাম সৃজনশীল সলভ করতে যায়। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া এখানে আমরা একটু এখানে আসি। রাসায়নিক বিক্রিয়া হয় মূলত হচ্ছে 4 রকমের। ঠিক আছে, রাসায়নিক যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা হয় মূলত 4 রকমের। এই যে বিয়োজন বিক্রিয়া, তারপরে হচ্ছে তার উপরে আরেকটা আছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দেন হচ্ছে দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এই 4 রকমের বিক্রিয়া আমাদের একদম তটস্থ রাখা লাগবে। ঠিক আছে, এই 4 রকমের বিক্রিয়া আমাদের একদম তটস্থ রাখা লাগবে, কারণ তুমি সৃজনশীল লিখতে যে দেখিও সব এই বিক্রিয়াগুলো দিয়ে রেখে দিছে। সংযোজন বিক্রিয়া লিখে দেয় যে একটা বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কি বিক্রিয়া বলো, সংযোজন বিক্রিয়া নাকি বিয়োজন বিক্রিয়া বলবে। ঠিক আছে, আচ্ছা, সংযোজন বিক্রিয়া হলো এমন ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে 2 বা ততোধিক পদার্থ মিলে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়। মানে বিক্রিয়ক হবে 2 বা ততোধিক, 2টা হইতে পারে, তার সাথে বেশি হইতে পারে, বাট উৎপাদ করা মাত্র একটা। যেমন দেখো, এক্সাম্পল দিই আমরা, আমাদের এক্সাম্পল হইছে মেন বিষয়, আমরা এক্সাম্পল দিই। যেমন দেখো, N2 নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন দিই H2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? NH3 উৎপন্ন হয় না? এখানে কত ছিল? এটা যদি আমরা সমতা যদি করতে চাই, আচ্ছা সমতা করার দরকার নেই, কিন্তু দেখো এখানে কি ছিল, এখানে হইলোটা কি, এখানে এই একটা বিক্রিয়ক, এই একটা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়ক মিলে কি হয়েছে? একটা উৎপাদ তৈরি হয়েছে। 2টা বিক্রিয়ক মিলে যখন একটা উৎপাদ তৈরি হবে তখন সেটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া কি? দেখো, এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি যৌগ ভেঙে 2 বা ততোধিক উৎপাদ বা যৌগ রূপান্তরিত হয়। জাস্ট এই সংযোজন বিক্রিয়ার উল্টাটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া কি ছিল? যে হচ্ছে 2 বা তার চেয়ে বেশি বিক্রিয়ক মিলে একটা উৎপাদ উৎপন্ন হচ্ছিল, কিন্তু এখানে কি একটা বিক্রিয়ক থেকে 2 বা ততোধিক উৎপাদ উৎপন্ন হচ্ছে। একটা বিক্রিয়ক থেকে 2 বা ততোধিক উৎপাদ উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? তার মানে সংযোজন বিয়োজন শেষ। বিয়োজনের সংজ্ঞাটা কি? এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি যৌগ ভেঙে 2 বা ততোধিক উপাদান বা যৌগ রূপান্তরিত হচ্ছে। সংযোজন বিয়োজন শেষ। এবার আসতেছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পদার্থ দ্রুত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন এই দহন বিক্রিয়া চেনার উপায় কি জানো? দহন বিক্রিয়া চেনার উপায়, সব সময় যখনই দেখবা যে কোনো বিক্রিয়ার এই জায়গাটাতে অক্সিজেন আছে, যে কোনো বিক্রিয়ার এই জায়গাটাতে যদি অক্সিজেন থাকে, এইখানে বিক্রিয়কের এইখানে যদি অক্সিজেন থাকে, তার মানে ওই বিক্রিয়াটা দহন বিক্রিয়া। অক্সিজেন থাকলেই দহন বিক্রিয়া। ঠিক আছে, অক্সিজেন থাকলেই, তোমরা মনে রাখবা, দহন বিক্রিয়া। তোমাদের লেভেলে এতটুকুই, অক্সিজেন থাকলেই কি দহন বিক্রিয়া। যেমন সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, এটা কি দহন বিক্রিয়া। এখানে আমি এটাই লিখে দিচ্ছি, অল টাইম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, দহন বিক্রিয়া শেষ। দহন বিক্রিয়া চেনার উপায় কি? বিক্রিয়কের এই জায়গাটাতে অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকলেই সেটা দহন বিক্রিয়া। লাস্ট ওয়ান, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন শুনিয়ে কি মনে হচ্ছে যে কাউকে প্রতিস্থাপিত করে ফেলাচ্ছে, কারো জায়গা থেকে তাকে হটায় দিয়া নিজে যা বসে পড়তেছে, তাই না? ওখানে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া হলো এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে প্রতিস্থাপন করে দেয়। যেমন দেখো, এখানে কি ছিল? আয়রন আছে, এখানে আছে হচ্ছে কপার সালফেট, এখানে আছে কপার সালফেট, কিন্তু বিক্রিয়া হয়ে যাওয়ার পরে হয়ে গেছে, দেখো কি হয়ে যাওয়ার পরে কপার ছিল না, এখানে কপার সালফেট ছিল, এখন হয়ে গেছে ফেরাস সালফেট হয়ে গেছে। ফেরাস সালফেট হয়ে গেছে, কি হয়েছে? এখানে কপার ছিল, কপারটা এখানে এসে চেঞ্জ হয়ে আয়রন বসে গেছে। এই যে কি প্রতিস্থাপন হয়ে গেল না? এখানে কি প্রতিস্থাপন হয়ে গেল না? এই যে কি ছিল, এখানে এই পাশে থাকতেছিল কপার সালফেট, আইসের সাথে চেঞ্জ হয়ে গেছে আয়রন সালফেট বা ফেরাস সালফেট। এই যে চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি বোঝা গেছে। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর হচ্ছে দহন, এই 4টা বিক্রিয়া যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এইখানে আসলে এই যে কাজ দিয়ে রাখছে না, এই কাজগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে 2-1টা বিষয় এখান থেকে এমসিকিউতে আসে, আমরা সেগুলো বলে ফেলবো। ঠিক আছে, এখন দেখো রাসায়নিক বিক্রিয়া প্রথমটা হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া তার মানে কি? 2 বা ততোধিক
বিক্রিয়ক মিলে একটা উৎপাদ উৎপন্ন করতেছে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? টেস্ট টিউব লাগবে। টেস্ট টিউব কি? এই যে টেস্ট টিউব। এরপর হচ্ছে মোটরস, এই যে এইটা, এই যে এইটা পিসা ঘুষা করে না, তোমরা দেখছো না আমাদের আম্মুরা কি মশলা টসলা পিসে না, পাটাতে পিসে বা এগুলাতে পিসে। এরপরে স্পিড ল্যাম্প বা বার্নার, এই যে এইটা ল্যাম্প বা বার্নার এইটা এই আগুনের ইয়ে দেয়, তাপ দেয়, বুঝছো। এরপরে হচ্ছে সালফার গুঁড়া, লোহা গুঁড়া, এত বুঝোই। লোহাই কি তোমাদের এখনো মনে হয় অনেকের কাছে ক্লিয়ার না যে হচ্ছে লোহা বলতে বোঝাচ্ছে এফি কে। ঠিক আছে, Fe হচ্ছে লোহা, বা ফেরাস বা ফেরিকি হচ্ছে লোহা। ঠিক আছে, তারপর হচ্ছে নিক্তি, এই যে নিক্তি মাপার যন্ত্র, ঠিক আছে। এখন দেখো পদ্ধতি, এই টেস্ট টিউবটাকে ভালো মতো শুকিয়ে 7 গ্রাম লোহা গুঁড়া ও 4 গ্রাম সালফার সমানুপাতিক হারে হচ্ছে ভিন্ন পরিমাপে নেওয়া যায়। এরপরে হচ্ছে নিক্তি দিয়ে মেপে মর্টারে নাও। মর্টার বলতে কি? এই যে এটা ছিল, এটাতে নিতে বলতেছে, মর্টারে নাও। তারপরে কি করতে বলতেছে যে হচ্ছে এইখানে এই জায়গাতে নিয়ে এসে পিষতে বলতেছে। হ্যাঁ, ভালো মতো পিষে নাও। তারপর শুকনা টেস্ট টিউবে ঢেলে দাও। তারপরে এই যে এই টেস্ট টিউবে ঢেলে দিতে বলতেছে, শুকনা হওয়া লাগবে। তারপরে এবার স্পিড ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবটির তলায় আগুন দাও। এই যে যেই টেস্ট টিউব, এই টেস্ট টিউবের তলায় এই বার্নার দিয়ে আগুনের তাপ দিতে বলতেছে। ঠিক আছে, এরপরে কি হয়েছে? তাপ দেওয়ার সময় খেয়াল রাখো যেন আগুনের শিখা ছোট হয় আছে, এটা এত বোঝা লাগবে না। তাপ দিতে টেস্ট টিউবের মিশ্রণটি যখন রক্তিমাভার মতো দেখা যাবে তখন তাপ দেওয়া বন্ধ হবে। তাইলে তাপ দেওয়া বন্ধটা হবে কখন? যখন রক্তিমাভার মতো দেখা যাবে। ঠিক আছে, রক্তের মতো দেখা যাবে, তখন তাপ দেওয়া বন্ধ করে দেওয়া লাগবে। ঠিক আছে, টেস্ট টিউবটি মোটরের উপরে ধরে রাখো যেন এটি ভেঙে গেলেও টেস্ট টিউবটি ভেতরে এটার দরকার নাই। এখন এইখানে গুরুত্বপূর্ণ যে হচ্ছে টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলে তা দেখতে গাঢ় ধূসর বর্ণের। টেস্ট টিউবের ভেতরে আমরা কি পাইছি? আমরা বিক্রিয়া করাইছি হচ্ছে আয়রন, লোহা গুঁড়া বা আয়রন, আর হচ্ছে সালফার। এই যে আয়রন আর সালফার, এই বিক্রিয়া থেকে কি উৎপন্ন হয়? ফেরাস সালফাইড উৎপন্ন হয়। তার মানে ফেরাস সালফাইড কোন বর্ণের? এই যে ফেরাস সালফাইডটা কোন বর্ণের? ফেরাস সালফাইডটা হচ্ছে গাঢ় ধূসর বর্ণের। ঠিক আছে, গাঢ় ধূসর বর্ণের। ওকে, এরপর তোমরা এটা হালকা হলুদ রঙের সালফার ব্লা 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 নাই, এখানে তেমন পড়ার মতো কিছুই নেই। ঠিক আছে, এখান থেকে আমাদের মনে রাখা লাগবে কি? এই বিক্রিয়াটা আমাদের মনে রাখা লাগবে। এখানে দেখো এটা যে সংযোজন বিক্রিয়া কিভাবে বলতেছে, এই যে দুইটা বিক্রিয়ক একটা উৎপাদ পরিণত হয়েছে, তার মানে এটা সংযোজন বিক্রিয়া। এভাবে সেম ভাবে জিঙ্কের সাথে সালফার বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড, দেখো সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা কি বিক্রিয়াগুলো লিখে ফেলতে পারি না? তাই না? বিক্রিয়াগুলো আমাদের নোট করে ফেলানো উচিত। কই গেল? তাহলে বিক্রিয়াগুলো আমাদের আমরা যদি নোট করে ফেলতে চাই, কি কি আছে? কত নম্বর? 6 নম্বর। এখানে যে আয়রন সালফেট, এর মানে হচ্ছে Fe প্লাস সালফেট কি আসতেছে? FeS। বুঝা গেছে? মুখস্থ রাখা লাগবে এগুলো একটু। ঠিক আছে, 7 নম্বরটা কি আছে? যে হচ্ছে জিঙ্ক না, জিঙ্ক প্লাস সালফার যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে? জিঙ্ক সালফেট। এই দুইটা কি ছিল? এই দুইটা ছিল হচ্ছে সংযোজন বিক্রিয়া। দেন আমরা কি করবো এরপর? এটা 7 শেষ। এইবার আসতেছে হচ্ছে আমরা 8 নম্বর বিক্রিয়া আমরা এরপর লিখবো। এরপর যদি যাই আমরা আবার পৃষ্ঠাটাতে, ওকে, কোথায় গেল? দহন বিক্রিয়া, এই যে। তার মানে আমাদের সংযোজন বিক্রিয়া শেষ। সংযোজন বিক্রিয়া থেকে পড়ার বিষয়টি কি? যে হচ্ছে যখন রক্তের মতো কালার হয়ে যাবে তখন আমাদের হিট দেওয়া বা তাপ দেওয়া বন্ধ করে দেওয়া লাগবে। ফেরাস সালফাইডের রংটা কেমন হয়ে যায়? গাঢ় ধূসর রঙের হয়ে যায়। এরপরে হচ্ছে এখান থেকে এই বিক্রিয়া দুটো মুক্ত করে ফেলা লাগবে। শেষ। এরপরে যদি আমরা যাই, এরপরটা কোনটা? আরো একটা বিক্রিয়া লেখা আছে এখানে। আরেকটা বিক্রিয়া কি? যে হচ্ছে এখানে কি বলছে যে আমরা এটাকে জাস্ট দুইটা মৌল সংযোজন করে আমরা একটা যৌগ গঠন করছি না? এখানে দেখো যৌগ, এমন কিন্তু একটা যৌগ, হাইড্রোক্সিল ক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইডও কিন্তু একটা যৌগ। এই যৌগ থেকেও আবার আরেকটা যৌগ তৈরি করা যায়। তার মানে এইটাও কিন্তু আমরা লিখে নিতে পারি, অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে।
ওকে ওকে, এখানে কি আমাদের লেখা কিছু বাকি আছে? আমরা তো সবই তো লিখছি, তাই না? ম্যাগনেসিয়াম অক্সাইড টক্সাইড সবই লিখছি আশা করি। ওকে, এখানে আমরা তাহলে আরেকবার একটু লিখে ফেলি যে কি কি আছে এখানে। এখানে আছে হচ্ছে NH3+HCl বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? NH4C। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, তাহলে আমাদের জন্য ইজি হবে পড়াটা। এরপরে দহন বিক্রিয়া আমরা চলে আসি। দহন বিক্রিয়া, দহন মানে কি? দহন মানে হচ্ছে পোড়ানো। মাথায় রাখবা, দহন মানে কি? দহন মানে কি? দহন মানে হইতেছে পোড়ানো। দহন মানে হইতেছে পোড়ানো। আর দহন বিক্রিয়া কি? এই জায়গাটাতে অল টাইম অক্সিজেন থাকবে। এই জায়গাটাতে অল টাইম অক্সিজেন থাকবে। যে কোনো বিক্রিয়া এখানে এই যে এই জায়গাটাতে অক্সিজেন আছে, তার মানে এটা একটা দহন বিক্রিয়া। ঠিক আছে, দহন বিক্রিয়া মানে কি? এখন দেখো, সালফার ও অক্সিজেনের দহন বিক্রিয়া পর্যবেক্ষণ। এত পর্যবেক্ষণ আমার করা লাগবে না, আমার এখান থেকে মনে রাখা লাগবে হচ্ছে ঝাঁঝালো গন্ধ পেয়েছো। ঝাঁঝালো গন্ধটা কিসের জানো? এই ঝাঁঝালো গন্ধটা হচ্ছে এই সালফার ডাই অক্সাইডের। কই, ঝাঁঝালো গন্ধটা হচ্ছে সালফার ডাই অক্সাইডের। এই যে ঝাঁঝালো গন্ধটা, ঝাঁঝালো গন্ধটা হচ্ছে এই সালফার ডাই অক্সাইডের। এখান থেকে এমসিকিউ আসার মতো এটাই, যে ঝাঁঝালো গন্ধ বাইর হয় কোনটার? সালফার ডাই অক্সাইডের। তাহলে বিক্রিয়াটা কি আমাদের লেখা আছে? বিক্রিয়া সালফার না লেখা নেই, আমরা লিখে ফেলি। 9 নম্বর বিক্রিয়া কি? সালফার প্লাস অক্সাইড বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ওকে, এটা একটা তার মানে দহন বিক্রিয়া। তারপরে ম্যাগনেসিয়াম, সেম ভাবে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে। এইবার আমরা হচ্ছে পরেরটাতে যদি যাই, এইখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই কাজটা গুরুত্বপূর্ণ, যে হচ্ছে মোমের দহন প্রক্রিয়া সম্পর্কে কি জানো তুমি? মোমের দহন, মনের না, আমি বলতেছি মনের দহন প্রক্রিয়া। মন না, হবে হচ্ছে মোম। ঠিক আছে, মোমের দহন প্রক্রিয়া। মোমকে তুমি নর্মালি কি আগুন দ্বারা যদি মানে মোমকে যদি আগুন দ্বারা জ্বালিয়ে দাও, কি হয়? আস্তে আস্তে গলতে থাকে না? গলতে থাকে না? আর তোমার হচ্ছে আস্তে আস্তে কি যেন গলে গলে নিচে যে জমা হয়, তাই না? আচ্ছা, ডিসলাই দিয়ে মোমবাতি জ্বালাও। আমি একটু বড় করি, বড় হয় না কেন? ডিসলাই দিয়ে মোমবাতি জ্বালাও। খুব ভালো করে খেয়াল করো কি ঘটেছে। সময়ের সাথে সাথে মোমবাতি আকার ছোট হয়ে যাচ্ছে, এটা দেখে জানোই তোমরা। বলো তো এর কারণ কি? মুম্বাই বলতেছি, মোমবাতি জ্বালানোর ফলে উৎপন্ন তাপে মোম গলে যাচ্ছে। এখন এই গলিত মোমের ছোট্ট একটি অংশ ঠান্ডা হয়ে মোমের গা বেয়ে নিচে পড়ছে, কিন্তু বেশিরভাগ অংশ কি হচ্ছে? এই যে বেশিরভাগ অংশ সলতের মধ্য দিয়ে উপরে উঠে উৎপন্ন তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এই বাষ্পীভূত মোম দহন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এর ফলে তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। শেষ। মোমের দহনের সিস্টেমটা কি? জাস্ট মোমের দহনে কেন হচ্ছে? বেশিরভাগ সময় সলতের মধ্যে দিয়ে উপরে উঠে যায়, হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আসছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? জাস্ট প্রতিস্থাপন করে দিবে। প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন করে দিবে। এখন এখানে আমাদের একটা সংখ্যা আছে, যে হচ্ছে এই যে তুতে বলতে কাকে বোঝাইছে বলতো? তুতে বলতে বোঝাচ্ছে হচ্ছে, লেখাটা বোঝা যাচ্ছে না। তুতে বলতে বোঝাচ্ছে হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, লোহা ও তুতের বিক্রিয়া। লোহা মানে তো হচ্ছে এফি জানি আমরা। পদ্ধতি, টেস্ট টিউবে এত এত আমাদের পদ্ধতির দরকার নেই, পদ্ধতির কোনো দরকার নেই। ঠিক আছে, পদ্ধতির কোনো দরকার নেই, এটা মনে রাখা লাগবে। কপার সালফেট বা এই তুতের রং, এই তুতের রং কি? নীল। এই তুতের রং কি? নীল। তার মানে এখন দেখো, আয়রনের সাথে কপার সালফেট বিক্রিয়া করে কি হয়ে গেছে? এখানে দেখো কপার সালফেট ছিল, হয়ে গেছে আয়রন সালফেট বা ফেরাস সালফেট হয়ে গেছে। ঠিক আছে, ছিল এখানে ছিল আয়রন, এখানে এসে হয়ে গেছে কপার। এই যে এক্সচেঞ্জ হয়ে গেছে না উভয়ের মধ্যে, এই যে চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটাকেই বলা হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এই চেঞ্জটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখন বিয়োজন, বিয়োজন মানে কি? ভাঙ্গা। ওই যে সংযোজনের উল্টাটাই বলছিলাম বিয়োজন। ঠিক আছে, সংযোজনের উল্টাটাই ছিল হচ্ছে বিয়োজন। দেখো এই যে এইখানে একটা বিষয় আছে। এইখানে এই বিক্রিয়াটা যে এতবার আসছে কোশ্চেন, আমি দেখে অবাক হয়ে গেছি। এতবার কেমনে আসলো এই একটা সিঙ্গেল বিক্রিয়া? এই বিক্রিয়াটা কেমনে এতবার আসলো? কেমনে?
ঠিক আছে, বিক্রিয়াটা আমরা লিখে নিই। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। নয়ের পরে হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে কি হইতেছে? 10 নম্বরে জিনিসটা আসলে হইতেছে কি যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিলে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড যৌগ কি উৎপন্ন হচ্ছে? কই গেল হচ্ছে দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, যে স্থগনের পরে রয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই যে মুখস্থ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু একটু মুখস্থ রাখা লাগতেছে। তার মানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা আমাদের মনে রাখা লাগবে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছে চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয়েছে হচ্ছে চুনাপাথর। ঠিক আছে, চুনাপাথর, চুনাপাথর, বুঝা গেছে? ওকে, দেন ওকে, আরেকটা আছে আমাদের এই বিক্রিয়াটা, এই যে বিয়োজনের যে বিক্রিয়াটা না, এই বিক্রিয়াটা আমাদের একটু পড়া লাগবে ডিটেলসে পড়া লাগবে এই বিক্রিয়াটা। আচ্ছা, এখানে পড়ার মধ্যে কিছু নাই। এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কি ব্যাপার? 82 পৃষ্ঠা 81 পৃষ্ঠার মধ্যে ঠিকই আছে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে প্রকৃতপক্ষে টেস্ট টিউবে নেওয়া চুনাপাথর তাপ দেওয়ার ফলে বিয়োজিত হয়ে বা ভেঙে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। গ্যাসটি কার্বন ডাই অক্সাইড কিনা তা পরীক্ষা করে দেখতে পারো, অথবা অপর একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিনিটের স্বচ্ছ চুনের পানি নিয়ে নির্গমন নল প্রথম টেস্ট টিউবে লাগাও, দেখবে চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে, অর্থাৎ উৎপন্ন কার্বন ডাই অক্সাইড দ্বিতীয় টেস্ট টিউবে যাওয়ার ফলে সেখানে চুনের পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার মাধ্যমে চুনের পানি কি হয়ে যাচ্ছে? ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটাও মারাত্মক ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় হচ্ছে চুনের পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে চুনের পানি, আর ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় হচ্ছে চুনা পাথর। ঠিক আছে, শেষ। এরপরে গিয়ে নিম্ন বিয়োজন বিক্রিয়া আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কপার কার্বনেট থেকে হচ্ছে কপার সালফেট, হচ্ছে কপার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে এই বিক্রিয়াটা কিন্তু মুক্ত করা লাগবে। পটাশিয়াম ক্লোরাইড থেকে কি হয়েছে? বিয়োজন হয়, কি হচ্ছে? দুইটা আলাদা হয়ে গেছে, বিয়োজন হয় কি হয়েছে? পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে গেছে। শেষ। এবার আমরা এটা এমসিকিউতে চলে যাই। এমসিকিউ অনেকগুলা, 3টা লিস্টে এমসিকিউ, পুরা অনেক এমসিকিউ এখানে। ওকে। গাঢ় ধূসর বর্ণের পদার্থ কোনটি? রংটা হয় কি? গাঢ় ধূসর বর্ণের। এরপরে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? দেখো তো, এখানে কি মাঝখানে এখানে কি কোথাও অক্সিজেন আছে? অক্সিজেন নাই, তার মানে এটা হবে হচ্ছে সংযোজন বিক্রিয়া। এটা হইতেছে হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবার হাইড্রোজেন, এই বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? এখানে কি হইতেছে? এই জিনিসটা মাথায় রাখা লাগবে, এখানে অক্সিজেন আছে মাঝখানে, বাট এখানে উৎপন্ন তো করতেছে পানি, যার কারণে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। সংযোজন বিক্রিয়া। আর হচ্ছে এই বিক্রিয়াটা কোন ধরনের? এখানে আবার কি হয়েছে? 2টা ছিল, এখন একটা হয়ে গেছে, সংযোজন বিক্রিয়া। কোন বিক্রিয়াটি সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়? এই যে সংযোজন। ঠিক আছে, এরপরে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কোন পদার্থটি বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করা যায়? ক্যালসিয়াম অক্সাইড কোন পদার্থটির সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করা যায়? সিম্পল, এটা তো তোমার বিক্রিয়া দিয়ে মনে রাখা উচিত। আমি দেখি,
হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কোন পদার্থটি বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বনেট বানানো যায়, তাই তো? কার্বনেট বানানো যায়। এটা দেখো এখানে হচ্ছে CO2 যত সম্ভব। হ্যাঁ, CO2 এর সাথে বিক্রিয়া দিলে কিন্তু এখান থেকে ওইটা হয়ে যাচ্ছে। এটা একটা কি সংযোজন বিক্রিয়া। এরপরে এত জানামতো, ঠিক আছে। বিক্রিয়াটি কোন ধরনের? এখানে কি হয়েছে? সংযোজন হইতেছে, দুইটা থেকে একটা চুনাপাথর হয়ে গেছে। চুনাপাথরের সংকেত কি আমরা কিন্তু বলে ফেলছি, ক্যালসিয়াম কার্বনেট। এরপর বিক্রিয়াটির সমীকরণটিতে কি হয়েছে? এই সমীকরণটাতে কি হচ্ছে? উৎপাদ তাপে বিয়োজিত হয়। এই যে উৎপাদ চুনাপাথর তাপে বিয়োজিত হয়, ঠিক আছে। আচ্ছা, এর ধর্ম এবং উৎপাদের ধর্ম একই না, এটা তো কখনোই সেম হবে না। এরপর বিক্রিয়ক গ্যাসটি একাধিক মৌলের সমন্বয় করে দেয়, এটা ঠিক আছে, এটা সত্য। এরপরে তার মানে ওইখানকার অ্যান্সার হবে কি 1 ও 3। এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এর গন্ধ কিরূপ? সালফার ডাইঅক্সাইড কেমন দেখা যাচ্ছে? এটা সালফার ডাইঅক্সাইডের গন্ধ কিরূপ? ঝাঁঝালো। সালফারের দহনের ফলে উৎপন্ন আগুনের শিখার বর্ণরূপ কেমন হবে? নীল হবে। আগুনের শিখার বর্ণরূপ কেমন হবে? নীল হবে। ওই যে ওইখানে যে রিডিং ছিল, রিডিং এর ভিতরে কিন্তু এটা ছিল। দহন বিক্রিয়ার জন্য কোনটি অবশ্যই যোগ করতে হবে? অক্সিজেন। দহন বিক্রিয়া অক্সিজেন, কোনো কথা নেই। এরপর কোনটি দহন বিক্রিয়া? দহন মানে কি? যেটাতে অক্সিজেন থাকবে ওইটাই দহন বিক্রিয়া। এরপরে 45 নম্বর এখানে গেল। এরপরে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন সংযোজন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে? সংযোজন হচ্ছে। তার মানে সরি, অক্সিজেন আছে, তার মানে হচ্ছে কি হচ্ছে? দহন হইতেছে, তাই না? অক্সিজেন আছে, তার মানে দহন হইতেছে। এরপর ম্যাগনেসিয়াম রিবনকে আগুনে পোড়ানো হলে কি পাওয়া যায়? ওইখানে লেখা ছিল সাই টাইপ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। ম্যাগনেসিয়াম রিবনকে পোড়ালে, ম্যাগনেসিয়াম রিবন বলতে কি বুঝাইছে বলো তো? ম্যাগনেসিয়াম রিবন বলতে সে ম্যাগনেসিয়াম কি বুঝাইছে? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এটাই। এরপরে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে পানি তৈরি হয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। তার মানে কি সংযোজন বিক্রিয়া, আবার কি দহন বিক্রিয়া, কারণ মাঝখানে অক্সিজেন আছে, আবার দুইটা সংযোজ হচ্ছে। তার মানে কি সংযোজন বিক্রিয়া দহন বিক্রিয়া দুইটাই। তোমরা এইভাবে মনে রাখিও। আচ্ছা, দিশলাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কি বিক্রিয়া ঘটে? দিশলাই দিয়ে মোমবাতি জ্বালানো হলে কি বিক্রিয়া ঘটে? আমরা তো পড়ছি যে মোমবাতির ভিতরে কি থাকে? দহন ঘটে। মানে স্বাভাবিক, তুমি এখানে মোমবাতি জ্বালানো মানে কি? আগুনে পোড়াইতেছ নাকি দহন হইতেছে? কার্বনের যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এইটাই এখানে দহন বিক্রিয়া। তারপরে ম্যাগনেসিয়াম অক্সিজেন কোন ধরনের বিক্রিয়া? দহন বিক্রিয়া, কারণ এখানে মাঝখানে অক্সিজেন আছে, ঠিক আছে। এরপরে আচ্ছা, ওইটা আমরা আগে সলভ করছি। এইটা ওইটাও 45 নাম্বার, এইখানে যে আমরা নিচে সলভ করে ফেলছি এটাও 45 নাম্বার, এই যে এটাও 45 নাম্বার। পরের পৃষ্ঠাতে যদি যাই, পরের পৃষ্ঠার এমসিকিউ গুলাতে তুতের বর্ণ কেমন হবে এটা মাথায় রাখা লাগবে। তুতের বর্ণ, আরে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে মানে লেখাটা। তুতের বর্ণ কেমন হচ্ছে? তুতের বর্ণ হইতেছে হচ্ছে নীল। তুতের বর্ণ ব্লু ভিট্রিয়াল। তুতকে বলা হয়েছে ব্লু ভিট্রিয়াল, ব্লু মানে তো নীল। তুতের দ্রবণের সাথে আয়রনের বিক্রিয়ার কোন শ্রেণীর বিক্রিয়া? তুতের সাথে আয়রনের বিক্রিয়া কোন শ্রেণীর বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তুতের সাথে আয়রনের বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। দেখছো ওইখানে প্রতিস্থাপন বিক্রিয়ার ভিতরে কিন্তু লেখা ছিল এটা। আচ্ছা, এই যে এইখানে বিক্রিয়াটি কোন প্রকৃতির? আবারও দিচ্ছে সেম, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের এই একটাই আছে, এটা মুখস্থ করে নিবা কিন্তু। তারপর হচ্ছে লোহা গুঁড়া ও তুতে দ্রবণে বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? আয়রন সালফেট উৎপন্ন হয়। লোহা গুঁড়া Fe, আমি একটু লিখে দেখাই দিই এটি, যে হচ্ছে Fe যোগ তুতে কি? তুতে হচ্ছে কপার সালফেট। এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে কপার আলাদা হয়ে যায়, আর হচ্ছে আয়রন সালফেট হয়ে যায়। কি উৎপন্ন হয়েছে? তার মানে এই যে আয়রন সালফেট উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এরপর লোহা ও তুতে A+ তামা, এখানে এ যৌগটি কি হবে? লোহার সাথে তুতে বিক্রিয়া করছে, তার মানে এ যৌগটা কি হবে? সরি, আমি তো এখানে একটু উল্টা করে লিখছি, ঠিক আছে। আমি একটু উল্টা হয়ে গেছে, মানে সিধাভাবে যদি লিখতে চাই তার মানে হচ্ছে FeSO4 প্লাস Cu। এখন দেখো এখানে কোশ্চেনটা কিন্তু এটাই করছে যে হচ্ছে এই যৌগটা কি হবে? এই যৌগটা এই যে এইটা,
এটা সালফেট, বুঝা গেছে। তারপরে হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের সংকেত কি? কপার সালফেটের সংকেত হচ্ছে এইটা, কপার সালফেট। সালফেট বলা আছে, সালফেট কি আর কোনোটাতে আছে? নাই। কোনটি তুতের সংকেত? এইটা খুবই গুরুত্বপূর্ণ, ব্লু ভিট্রিয়াল বা তুতের সংকেত, কপার সালফেট পাঁচানো পানি। এরপর এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? দেখো কপার সালফেট ছিল আগে, পরে হয়ে গেছে ম্যাগনেসিয়াম সালফেট, তার মানে কি হয়েছে? প্রতিস্থাপন হয়েছে। ইজি, এগুলো একদম সিম্পল বিষয় রে ভাই। এরপরে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া? দেখো প্রতিস্থাপন বিক্রিয়া আবার সেই একই সিম্পল। এইটাও বিক্রিয়াটি কোন ধরনের? আবার সেই প্রতিস্থাপন বিক্রিয়া। কোন বিক্রিয়াটি একটি যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ উৎপন্ন করে? বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। এরপর এই বিক্রিয়াটি কোন শ্রেণীর? এই বিক্রিয়াটি কোন শ্রেণী? কি হইতেছে? ভেঙে যাচ্ছে, তার মানে হচ্ছে বিয়োজনের, বিয়োজন শ্রেণী। তারপরে ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজনে কোনটি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজনে কোনটি উৎপন্ন, মানে কি বলছে আমাকে? এ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজনে কি উৎপন্ন হয়? এর বিয়োজনে উৎপন্ন হচ্ছে CaO প্লাস CO2 উৎপন্ন হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এটা মুখস্থ রাখা লাগবে আমাদের, এই বিক্রিয়াটাও মুখস্থ রাখা লাগবে, গুরুত্বপূর্ণ কিন্তু। এবার চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোন যৌগটি উৎপন্ন হয়? চুনের পানি কোনটা? চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোনটি উৎপন্ন হয়? চুনের পানি কোনটা? আমাদের চেনা আছে না, যে আমরা একটু আগে পড়ে আসছি, হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে চুনের পানি। এখন এই চুনের পানিতে যদি আমরা কার্বন ডাই অক্সাইড চালনা করি, তার মানে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে বা চুনা পাথর উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে কোন যৌগটা উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এইটা আমাদের লাস্ট MCQ। ওকে, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়? আবারও দেখো সেম জিনিস দিয়ে দিছে, ক্যালসিয়াম কার্বনেট। চুনের পানির সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এই যে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? চুনা পাথর। কোনটি কুইকলাইম নামে পরিচিত? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমরা কি, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা কি চুনের পানি, তোমার হচ্ছে চুনের পানি নামে চিনি না? চুনের পানি। আরেক নাম কি? আরেক নাম হচ্ছে এই কুইকলাইম। আরেক নাম কি? কুইকলাইম। ঠিক আছে, আমার উত্তর আসতেছে কত? এইটা। এবার এক্স যৌগটি কোনটি? পরেরটা দিছে হচ্ছে এক্স যৌগটি কোনটি। এখন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে আর কার্বন ডাই অক্সাইড, এখানে কি হবে? এখানে এটা তো সিম্পল, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে প্রতিস্থাপন হয়ে নতুন আরেকটা বিক্রিয়া তৈরি হয়েছে, এটার এক্সট্রা বাইর করতে বলছে। ওকে, এরপর আসছে হচ্ছে কোনটি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন হইতেছে কোনটাতে, মানে ভাঙতেছে কোনটাতে? এই যে এটাতে ভাঙতেছে, বিয়োজন। শেষ, কোন যৌগটি নিচে কোন যৌগটি বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পাওয়া যায়? বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পাওয়া যায়। আমরা জানি কি বিয়োজন হয় কার? এই একটা ব্যাটারি হয় এখানে মোটামুটি, হচ্ছে KClO3 থেকে হচ্ছে KCl প্লাস O2। এই যে বিক্রিয়া কি হয়েছে? অক্সিজেন পাওয়া যায়, এই যে অক্সিজেন পাওয়া যাচ্ছে, তার মানে হবে KCl। ঠিক আছে, এরপরে ওকে, এই যে এখানে কপার কার্বনেটকে তাপ দিলে A প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে এ কি হবে? এ কি হবে? সিম্পল বিষয়, এ কি হবে? কপার অক্সাইড। এবার বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? যেহেতু ভাঙতেছে, ভেঙে দুইটা উৎপন্ন হচ্ছে, তার মানে হচ্ছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। লাস্ট 73, কোনটি বিয়োজন বিক্রিয়া? যেটা ভাঙবে সেটা বিয়োজন বিক্রিয়া, যে ভাঙছে এটা বিয়োজন বিক্রিয়া। চুনের পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি হয়? চুনের পানি ঘোলা হয়ে যায়, ঠিক আছে, চুনা পাথর তৈরি হয়, এটাও ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড কি তৈরি হয়? না, তার মানে উত্তর হবে 1 ও 3। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড বা KCl তৈরি হয়। ঠিক আছে, অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয়। পানি কি তৈরি হয়? না, পানি তৈরি হয় না, তার মানে 1 ও 2। অধিবাক্য উল্লেখিত ওই তো, এটা কি সে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে রাখছে, তার মানে এইখানে আমাদের কি বসতেছে? এখানে আমাদের বসতেছে হচ্ছে FeSO4, FeSO4। শেষ, বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? কোথায় গেল? এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, তো সিম্পল, বুঝাই যাইতেছে। সরি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে JSC পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে JSC, কারণ JSCতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? JSCতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন
কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড, বইটা একদম এ টু জেড, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো এ টু জেড পড়া লাগবে, প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে। ঠিক আছে, দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে, গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক আছে, পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে। ঠিক আছে, এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দাগানো লাগবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে। ঠিক আছে, এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে। ঠিক আছে, এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা। ঠিক আছে, কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে CQ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ঠিক আছে, তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ CQ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি। ঠিক আছে, আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে। ঠিক আছে, পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবা না, তখন সাজেশন পড়া লাগবে। ঠিক আছে, এই সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের শেষ, আমাদের আজকের পর্ব বা এই পর্বটা আমরা এতটুকুই রাখলাম। নেক্সট পর্ব থেকে আমরা এর পরে থেকে শুরু করবো। ঠিক আছে।